program is brought to you by La Belleza Hair and Skin Spa Salon. সৌন্দর্য এখন হাতের মুঠোয়। Bengal Helping Hand, a Bengal group of initiative. North Point Day School, an English medium school affiliated to CBSE. Teach, the educators assisting children's hopes. MG Gold Museum, খাঁটি সোনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। Orient Paste Solutions, pastes are smart, we are smarter. এবং কৃষ্ণা শাড়ি, প্রতিটি নারীর প্রথম পছন্দ। আমরা চেনাবো সময়কে, আমরা চেনাবো চারপাশকে। আমরা শেখাবো কি করে প্রশ্ন তুলতে হয় চোখে চোখ রেখে। চারপাশকে নতুন ভাবে জানতে দেখুন জানতে চায় দেশ দীপঙ্করের সাথে। নমস্কার, 24 আওয়ার্স টিভিতে আমি দীপঙ্কর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান জানতে চায় দেশ। আজকে আমরা জানতে চাইবো আজকে অনুষ্ঠানের মাধ্যমে যে ইলেকশনের দু দফা ইলেকশন অলরেডি হয়ে গেছে এবং সেই দু দফা ইলেকশনের পর আজকে বিভিন্ন পার্টি দাবি করছে তারাই ক্ষমতায় আসছে এবং 100% তারা ক্ষমতায় অলরেডি চলে এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি তারা ক্ষমতায় চলে আসে এলে তারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছে, একগুচ্ছ প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো আমরা সাধারণ মানুষ কিন্তু এমনি সময় পাই না, কিন্তু ঠিক যখনই ভোট বা ইলেকশন সামনে আসে তখন কিন্তু এই প্রতিশ্রুতির একেবারে যাকে বলে মানে প্রতিশ্রুতির মালা একের পর এক মানুষের জন্য দিয়েই যায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো। আজকে সেই রকমই কিছু প্রতিশ্রুতি নিয়ে আমরা আজকে জানতে চাইবো যে এই প্রতিশ্রুতি কি যখন ইলেকশনটা শেষ হয়ে যাবে, যখন রেজাল্ট ঘোষণা হয়ে যাবে, সরকার তৈরি হয়ে যাবে, এই প্রতিশ্রুতিগুলো কি মানুষ পাবে? সাধারণ মানুষ প্রত্যেকটি দল বলছে হ্যাঁ পাবে। এখন একটা বিষয় হয়ে গেছে প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে কিভাবে ভোট আদায় করা যায়, বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেগুলো শিখে গেছে। কারণ তারা জানে মানুষকে শুধুমাত্র যদি আমি মুখের কথায় মানুষকে যদি কনভিন্স করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে ক্ষমতায় থাকবো এবং আবার 5টা বছর রাজত্ব করব এবং মানুষকে আবার 5 বছর পরে সেই একই রকম প্রতিশ্রুতি আপনাদের সামনে রাখবো। এই যে প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতিতে কতটা ফলপ্রসূ হবে আমরা জানার চেষ্টা করব। যে প্রতিশ্রুতিগুলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল সরকারের তরফ থেকে দেওয়া হলো, এছাড়া বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে, এই প্রতিশ্রুতিগুলো কি সাধারণ মানুষের জন্য আদেও মানুষ সেগুলো পাবে? তো আমরা জানবো আমাদের এই জানতে চায় দেশ অনুষ্ঠান। এটা একটি ফোন ইন অনুষ্ঠান। আমাদের যারা দর্শকেরা এই অনুষ্ঠান দেখছে তারাও তাদের মতামত আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি শেয়ার করতে চান, স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই নাম্বারে ফোন করবেন, করে আমাদেরকে আপনার মতামত আমাদের জানার চেষ্টা করবেন। আসুন আজকে কি কি প্রতিশ্রুতি দেওয়ার কথা ঘোষণা করলো সেগুলো আমাদের দর্শকদের একটু দেখি আমরা ডিবেট যুক্তিতর্কের অনুষ্ঠান শুরু করব। দেখুন, कल दीदी नंदीग्राम में तय हो गया है कि नंदीग्राम में दीदी चुनाव हार रही है। बाद में उनके एडवाइजर गए कि दीदी कहां से लड़ोगी? उन्होंने कहा उत्तर बंगाल के अलावे कहां से भी लड़ा दो, उत्तर बंगाल वाले मुझे नहीं जिताने वाले हैं। 2 मई को दीदी जा रही है और उत्तर बंगाल के अच्छे दिन आ रहे हैं। पहले 2 चरण के चुनाव पर नजर है या नहीं है ना? क्या हुआ है वहां? कमल खिला है। क्या हुआ है? मेरी बात याद रखिए, 60 में से 50 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीत चुकी है। दीदी आपका जाने का समय आ चुका है, अब आप बच नहीं सकती है। दीदी खुद
नंदीग्राम से चुनाव हार रही है मित्रों, दीदी खुद नंदीग्राम से चुनाव। আমি নন্দীগ্রামের মানুষকে অভিনন্দন জানাচ্ছি। কালকে যে 30টা জায়গায় ভোট হয়েছে, আগেও যে 30টা জায়গায় ভোট হয়েছে, তাদের অনেক অনেক অভিনন্দন। আমাদের মামাটি মানুষের খুব ভালো ভোট হয়েছে এবং নিশ্চিন্তে থাকুন, নিশ্চিন্তে থাকুন। আপনারা সবাই জয়ের পথের দিকে তাকিয়ে থাকুন। ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। খুব ভালো হয়েছে। আমি একা জিতলে তো লাভ নেই, আমি তো জিতবই, কিন্তু আমার সাথে এরা যদি না জেতে তাহলে নাম্বারগুলো কি করে বাড়বে? আর নাম্বারগুলো না বাড়লে আমি 200টার বেশি সিট না পেলে আমি গভর্নমেন্ট কি করে তৈরি করব? আর আমি গভর্নমেন্ট তৈরি করতে না পারলে কন্যাশ্রী হবে না, রূপশ্রী হবে না, বিনা পয়সায় রেশন হবে না, খাদ্য সাথী হবে না, সবুজ সাথী বিনা পয়সায় সাইকেল, ক্লাস 9 পাবে না, ক্লাস 12-এ ট্যাব দিচ্ছি বা স্মার্টফোন দিচ্ছি 10,000 টাকা করে অ্যাকাউন্টে, সেগুলো পাবে না। বন্দ্যোপাধ্যায় তিনি কি কি জিনিস মানুষের জন্য দিচ্ছেন তার একটা লম্বা লিস্ট তিনি তৈরি করে মানুষের কাছে রাখার চেষ্টা করলেন আজকে উত্তরবঙ্গ থেকে। তিনি বললেন যে তিনি যদি সরকারে না আসে তাহলে কিন্তু কন্যাশ্রী হবে না, তাহলে কিন্তু স্বাস্থ্যসাথী হবে না, তাহলে কিন্তু সবুজ সাথী হবে না, তাহলে কিন্তু আরও যেসব প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই প্রকল্পগুলো কিন্তু হবে না। এদিক দিয়ে বিজেপি বলছে যে যদি তৃণমূল ক্ষমতায় আসছে না, আমরা এই ক্ষমতায় আসছি, আসার পর দেশের আরও উন্নয়ন হবে, সোনার বাংলা হবে, মানুষের জন্য একের পর এক প্রকল্প আসবে। আপনাদের মতামত ঠিক কি আমাদেরকে ফোন করে জানান। 2343-0241 আমাদের ফোন নাম্বার, সেখানে আপনারা ফোন করতে পারেন। আমাদের ফোন লাইন খোলা রয়েছে, সেখানে আপনারা ফোন করে আপনাদের মতামত রাখতে পারেন। আসুন আজকে আমরা যুক্তিতর্কের মাধ্যমে এই বিষয়টি নিয়ে এগোবো। নন্দীগ্রামের ইস্যুকেও আমরা সামনে রাখবো, কারণ নন্দীগ্রামে দুই পক্ষই বলছে তারা বহু ভোটে মানে বহু রকমভাবে বহুমতে তারা জিতছে। শুভেন্দু অধিকারীও জিতছে, এদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছে। জিততে তো এক পক্ষকে হবে, তাহলে কোন পক্ষ জিতছে সেটা তো 2 তারিখে বোঝা যাবে। কিন্তু এত যে কনফিডেন্স, এই কনফিডেন্স কোথা থেকে পাচ্ছে এবং আগামী দিনে এই কনফিডেন্স কি সরকার গড়তে কতটা সাহায্য করবে সেই বিষয়টাও নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে প্রথমেই রয়েছেন বিজেপি থেকে নির্মল সাহা এবং তৃণমূল থেকে তৃণমূল WBPT এর প্রেসিডেন্ট বরিশিয়া নেতা গৌতম মদক আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছেন। দুজনকেই 24 আওয়ার্স টিভি লাইভ ডিবেট অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত, নমস্কার জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি একটু শুনতে পাচ্ছি না, আমি একটু প্রেশার টিমকে অনুরোধ করবো যে একটু দেখার জন্য। আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, ওদের কথা আমরা শুনতে পাচ্ছি না, যারা আমাদের গেস্ট রয়েছে তাদের কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, একটু কথা বলবেন। নির্মল বাবু শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার নির্মল বাবু। প্রথমেই হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নির্মল বাবু, আমি প্রথমেই একটু আপনার কাছে যাব এবং বিজেপির মুখপাত্র হিসেবে আপনি আমাদের সাথে জয়েন করেছেন। আমাদের দর্শকদের বলুন যে আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নির্মল বাবু আপনি কি তৃণমূলের প্রতিনিধিত্ব করছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি একটু ভুল করেছি। নির্মল সরকার আমি বলি। নির্মল সরকার, হ্যাঁ ওকে। ও নির্মল বাবু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো দিল, এই প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত বলে মনে হচ্ছে? আপনি তার সপক্ষে কি যুক্তি দেবেন? এগুলো বাস্তবায়িত হয়ে আছে। আপনারা দীর্ঘ 10 বছর ধরে দেখছেন যে মমতা ব্যানার্জির যে বিভিন্ন প্রকল্পগুলো, বিশেষ করে এই যে কন্যাশ্রী প্রকল্প, আজকে মেয়েরা যেভাবে সুযোগ পেয়েছে তাতে লেখাপড়া দিকে মেয়েরা অনেকটা এগিয়ে যাচ্ছে। এটা তো প্রতিষ্ঠিত হয়ে আছে, এটা প্রতিশ্রুতির মধ্যে পড়ে না, এটা চালু প্রকল্প। চালু প্রকল্প, তাহলে সেই চালু প্রকল্পগুলো আগামী দিনে বলছেন এই চালু প্রকল্পগুলো আপনাদের মানুষকে বিশ্বাসযোগ্যতা বা ভরসা তৈরি করতে অনেকটা সাহায্য করবে এবং আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসবে, তাই তো? হ্যাঁ, এগুলো তো দিচ্ছেন এই মমতা ব্যানার্জি, তো প্রতিশ্রুতি না, এগুলো চালু প্রকল্প। গৌতম বাবু আমাদের সাথে যুক্ত রয়েছেন বিজেপি থেকে, আপনি কি বলবেন? আমি নির্মল বাবুকে জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। নির্মল বাবু যেগুলো বললেন চালু প্রকল্প, হ্যাঁ ঠিকই বলেছেন, চালু প্রকল্প,
কিন্তু নির্মলবাবু হয়তো ভুলে গেছেন যে পশ্চিমবাংলার মানুষকে আজকে শুধু পাইয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাসী হয়ে উঠেছেন। আমার সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, আমি সিঙ্গুরে বাড়ি, আমার বিজেপির একজন কার্যকর্তা। তো সিঙ্গুরের শিল্প কোথায় গেল এবং চাষ কোথায় গেল, আমি নির্মলবাবুর কাছে আগে জিজ্ঞাসা করছি। নির্মলবাবু, আপনি কি এই সপক্ষে কোনো যুক্তি দেবেন? হ্যাঁ, সিঙ্গুরের কথা উনি যেহেতু তুললেন, সিঙ্গুরে কৃষি সহায়ক শিল্প গড়ে উঠছে, সেটা কিছুদিন আগেই মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। সেখানে শিল্প হচ্ছে, পাশাপাশি কৃষিকাজও চলবে এবং কৃষি এবং শিল্প পাশাপাশি থাকবে, সেটা মমতা ব্যানার্জি বলেছেন। না, আপনারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা ক্ষমতায় এলে জমিটাকে চাষযোগ্য করে দেবো, যেটা টাটার প্রজেক্ট হচ্ছিল, সেই চাষযোগ্য কোথায় গেল? আর দিদিমণির প্রতিশ্রুতির কথা বলছেন, দিদিমণি গতকালও এসেছিলেন সিঙ্গুরে, এসে তিনি বলে গেছেন যে সিঙ্গুরে নাকি উনি ট্রমা কেয়ার হসপিটাল তৈরি করে দিয়েছেন। তো সিঙ্গুরে ট্রমা কেয়ার হসপিটাল উনি তৈরি করে দিয়েছে বিল্ডিংটা, না ট্রমা কেয়ার হসপিটালে কোনো সার্ভিস চালু হয়েছে, না সেখানে ডাক্তার আছে। তা প্রতিশ্রুতি তো উনি দিয়েই যান, প্রতিশ্রুতি কটা পালন করেছেন এইটা আমি একটু জানি। প্রতিশ্রুতি তো আপনারাও দিয়ে গেছেন গৌতম বাবু, কোথাও না কোথাও প্রতিশ্রুতির একগুচ্ছ ঝুড়ি নিয়ে আপনারা মানুষের কাছে আসেন, কিন্তু সেই প্রতিশ্রুতি কোথায় পালন হয়? 50 দিনের মধ্যে আপনারা কালো টাকা রাজ্যে ফেরত নিয়ে আসবেন বলে দাবি করেছিলেন। নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন আমাকে 50টা দিন সময় দিন, নাহলে কিন্তু যে চৌরাস্তায় দাঁড় করিয়ে আপনারা যে শাস্তি দেবেন আমরা কিন্তু মাথা পেতে নেবো। কিন্তু আপনি বলুন তো, এই যে মানুষের যে নোটবন্দির ফলে যে কষ্ট, সেই কষ্ট কি কতটা মিটেছে? আজকে বলুন, করোনা যেভাবে রাজ্যে বা দেশে আক্রমণ হয়েছে, সেই করোনার জায়গায় যে মানুষের যখন সরকারকে দাঁড়ানোর দরকার, কতটা আপনারা দাঁড়াতে পেরেছেন? কতটা মানুষের পাশে আজকে এসেছেন? যে প্রতিশ্রুতি নিয়ে আসছেন, আপনারা বলছেন আমরা সব ফ্রি, সব কিছু দেবো, কিন্তু ভোটটা মিটে গেলে তো দাদা আপনাদের আর দেখা যায় না। না না না, আপনি করোনাতে আপনি কি বলছেন? মানে আমরা কেউ রাস্তায় নেবে গোল গোল দাগ কাটিনি বা লম্বা লম্বা দাগ কাটিনি, এইটা বলতে চাইছেন কি? আজকে যদি হয় করোনার সময় জনধন যোজনা দিয়েছি কিনা একটু জিজ্ঞাসা করবেন। আমরা যাদের উজ্জ্বলা যোজনার গ্যাসের কানেকশন ছিল তাদেরকে 3টে সিলিন্ডার ফ্রি দিয়েছি কিনা জিজ্ঞাসা করবেন। আমরা যে চালের কথা মানুষকে বলেছিলাম 5 কেজি করে চাল, সেটা দিয়েছি কিনা আপনি একটু জানুন। তার কারণ হচ্ছে আমরা যেটা প্রতিশ্রুতি দিই সেটা পালন করি। আর আপনি যদি নোটবন্দি কিছু বলতে পারি, হ্যাঁ, আমি আপনার কাছে যাব, কিন্তু নির্মল বাবুর কাছে এই প্রসঙ্গে যদি কাউন্টারে কিছু জিজ্ঞাসা করতে চাই, নির্মল বাবু কিছু বলবেন আপনি? ওনারা তো সেই 15 লক্ষ টাকা কালোধন ফিরিয়ে এনে সকলের অ্যাকাউন্টে দেবেন, অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তারপরে আপনার নোটবন্দি করে সমস্ত ব্ল্যাক মানি বাইরের দেশ থেকে সব নিয়ে আসবেন, এ ধরনের অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, কোনোটাই ওনারা সফল করতে পারেননি, ওনারা ব্যর্থ। আসুন, অনেক কিছু প্রতিশ্রুতি নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান, সেই প্রতিশ্রুতিগুলো আমরা একে একে করে আমরা আলোচনার বিষয়ে রাখবো। কিন্তু প্রথমে আমি একটা কথা গৌতম মদক বাবুর কাছে জানতে চাইবো। গৌতম বাবু, আজকে আপনারা বলছেন ক্ষমতায় আসছি, চলে এসছি, প্রায় ক্ষমতায় চলে এসছি, আপনারা 50টা সিট অলরেডি জিতে গেছেন। এই যে কনফিডেন্স, এই কনফিডেন্স যদি আগামী দিনে কি মনে হচ্ছে শুধুমাত্র আপনাদের কর্মীদের আরো বেশি উচ্ছ্বাস দেওয়ার জন্য, আরো বেশি কর্মীদের মনে আরো বেশি আশ্বাস দেওয়ার জন্য আজকে আপনাদের এই চিন্তা ভাবনা? না 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 না, আমাদের কর্মীদেরকে উৎসাহিত করা তো ঠিক আছে, সেটা সব দলই করবে। আছে মমতা ব্যানার্জিও বলেছেন আমি ওখান থেকে একটা বড় অঙ্কের ভোটে জিতবো, কিন্তু কর্মীদের উৎসাহটা নয়, জনগণ যারা সাধারণ ভোটার তাদের মনের কথা বলে দিচ্ছে যে ভারতীয় জনতা পার্টি 2021-এ সরকার গঠন করছে। এটা মানুষের উৎসাহ বুঝিয়ে দিচ্ছে। এটা আমাদের কর্মীকে শুধু উৎসাহ দেওয়ার জন্য বলাটা হয়নি। ধন্যবাদ। সেম পরিপ্রেক্ষিতে যদি আমি নির্মল বাবুর কাছে প্রশ্ন করি, কি উত্তর দিতে পারবে নির্মল বাবু? আমি বলবো, একজন দেশের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রমন্ত্রী এবং শত শত মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীরা এসে একজন মুখ্যমন্ত্রীর এগেনস্টে লড়াই করার জন্য নেমেছেন। আমরা তো প্রথমেই জিতে আছি। যে একটা ধরুন পৌরসভার নির্বাচনে একটা পৌরসভার নির্বাচনে যদি মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রীরা এসে নামেন একটা সাধারণ পৌরসভা দখল করার জন্য, সেটার যেমন চিত্র হয়,
তেমনই একটা রাজ্যের নির্বাচনে গোটা দেশ লড়ছে একজনের বিরুদ্ধে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, যার জন্য আজকে আমরা প্রথম রাউন্ডে জিতে আছি, ওনারা প্রথম রাউন্ডে হেরে আছেন। হ্যাঁ নিরলবাবু, বলছিলাম কি যে এটা কেন্দ্রের নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব কে আসছে আমি জানি না, এটা আপনার থেকে শেখা, আপনাদের থেকে শেখা। মনে পড়ে লোকসভা নির্বাচনের আগে ফারুক আব্দুল্লাহ, তেজস্বী যাদব, মুলায়ম সিং এর ছেলে, সবাইকে নিয়ে আপনারা ব্রিগেডে একটা বড় করেছিলেন। এটা আপনাদের থেকে শিখেছি আমরা। লোকসভা নির্বাচন ছিল, তাহলে আপনি গৌতম বাবু মানছেন যে আপনারা তৃণমূলের থেকে শিখছেন? হ্যাঁ অবশ্যই, কেন তৃণমূলের মেশিনারিস যে কিভাবে ভোটটা করতে হয়, মানুষকে কিভাবে করতে হয়, সেটা আমরা ওদের থেকে শিখেছি, অস্বীকার করলে তো হবে না। শিখেছি, কেন কাঁটা দিয়ে কাঁটাটা তুলতে হয়, তাই কাঁটার থেকেই শিখেছি কিভাবে কাঁটাটা দিতে হয়। ধন্যবাদ। প্রার্থী দেওয়ার মতোই লোক নেই, গোটা রাজ্যে প্রার্থী দেওয়ার মতোই লোক নেই আপনাদের, ধার করার লোক নিয়ে তো চলছে। দাদা আপনাদেরও যখন সরকার যখন গঠন হয়েছিল 2011 সালে কতজনকে কংগ্রেস থেকে এনেছিলেন? আপনাদের প্রার্থী দেওয়ার মতোই লোক খুঁজে পাচ্ছেন না, ধার করার লোক দিয়ে রেজ্জাক মোল্লা কোন দলের লোক ছিল? আপনাদের দলটা গঠন হয়েছিল কংগ্রেস থেকেই নিয়ে, এটা ভুলে যাচ্ছেন। আপনাদের দলটা কংগ্রেস থেকেই কেড়ে নিয়ে গঠন হয়েছিল। হ্যাঁ সে তো কংগ্রেসের সঙ্গে থেকেই আমরা তৃণমূল গঠন করেছি পরে, সেটা তো অস্বীকারের কিছু নেই, সেটা তো সবাই জানে। হ্যাঁ তাহলে তৃণমূল থেকে লোক বেরিয়ে আসছে কেন? আপনাদের মহান মুখ্যমন্ত্রী থেকে আরম্ভ করে এত বড় বড় কাজ করেছেন, তো বেরিয়ে আসছে কেন? তাহলে তারা বেরিয়ে আসছে কেন? আমরা পচা মালগুলো ফেলে আমরা আসুন আরেকটু আলোচনাকে আগে বাড়াবো, তার সাথে অমিত শাহের একটু আমরা মন্তব্যগুলো আপনাদেরকে শোনাবো, আজকে তিনি কি কি বিষয়গুলোকে আক্রমণ করলেন। হ্যাঁ বলুন নির্মল বাবু, আমি ভিডিওটা রেডি করে আপনাদের কাছে আমি নিয়ে আসছি। হ্যাঁ বলুন নির্মল বাবু। না না, উনি বলছেন পচা মালকে, পচা মাল হোক আর ভালো মাল হোক জানার দরকার নেই, দোসরা মেয়ে আপনারা বুঝে যাবেন কে পচা মাল আর কে ভালো মাল, আপনারা বুঝে যাবেন। দেখা যাক না, পচা মাল নিয়েও যদি লড়তে পারি, আপনাদের ফেলে দেওয়া মাল নিয়ে যদি লড়তে পারি, তো অসুবিধা কোথায়? কি বলবেন নির্মল বাবু? ভালো ভালো খেলোয়াড় নিয়ে খেলছেন। যতদিন আপনাদের দলে ছিল ততদিন তো তারা পচা ছিল না, এবং সেই পচা মালগুলোকে রখার জন্যই কিন্তু আপনাদের বড় বড় শীর্ষ নেতৃত্ব তাদের কাছে কিন্তু বারবার মিটিং করেছেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। 500 কোটি টাকা ইনভেস্ট করে বুদ্ধি নিয়েও যদি তারা পালায়, তারপর আর কি বলবেন? কিছু বলবেন নির্মল বাবু? হ্যাঁ বলছি যে আমাদের যারা ব্যাটারিটা লো, একটু ডিভাইসটা একটা জায়গায় স্টিল করে নেবেন, দয়া করে ডিভাইসটা একটা জায়গায় স্টিল করে নেবেন। দোসরা মেই বোঝা যাবে কে জিতছে আর কে হারছে। হ্যাঁ একদম, দোসরা মের পর আবার আপনার সাথে এখানেই আমাদের দেখা হবে। একটু অভিনন্দনটা পারলে আমাদের জানিয়ে রাখুন। ধন্যবাদ। আমরা আসুন আমরা ফুটেজটা একটু দেখে নিই, আমাদের দর্শকদের দেখাই, আবার আলোচনায় ফিরবো। দেখুন, कल दीदी नंदीग्राम में तय हो गया है कि नंदीग्राम में दीदी चुनाव हार रही है। बाद में उनके एडवाइजर गए कि दीदी कहां से लड़ोगी? उन्होंने कहा उत्तर बंगाल के अलावे कहां से भी लड़ा दो, उत्तर बंगाल वाले मुझे नहीं जिताने वाले हैं। कल दीदी नंदीग्राम में तय हो गया है कि नंदीग्राम में दीदी चुनाव हार रही है। बाद में उनके एडवाइजर गए कि दीदी कहां से लड़ोगी?
उन्होंने कहा उत्तर बंगाल के अलावे कहां से भी लड़ा दो, उत्तर बंगाल वाले मुझे नहीं जिताने वाले हैं। হ্যাঁ, শোনালাম অমিত শাহর সেই মন্তব্য আপনার কাছে আমরা রাখলাম। এবার আমি সরাসরি যদি একটা প্রশ্ন যেতে চাই, এই নন্দীগ্রাম যাকে নিয়ে আমরা কালকেও একটি ডিবেট করলাম, আজকেও সেম প্রশ্ন যদি আমরা জানার চেষ্টা করি, দুই দলই বলছে যে আমরা সেখানে অলরেডি জিতে গেছি। এই যে কনফিডেন্স, এই কনফিডেন্সে আপনারা কি মনে হয় বাকি সিটগুলোকেও আপনারা জেতার জন্যই আজকে এই কনফিডেন্স দেখাচ্ছেন? যদি নির্মল বাবুকে জিজ্ঞাসা করবো। না না, হ্যাঁ, আমি আপনার কাছে আসছি গৌতম, একটু নির্মল বাবুর কাছে জেনে নেব। দেখুন, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী জিতে আছে এটা বলার অপেক্ষা রাখে না, কেননা ওখানে যে পার্সেন্টেজ ভোট পোল হয়েছে নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 ব্লকে, সেটা পরিষ্কার ফুটে উঠেছে যে পার্সেন্টেজ ভোট পোল হয়েছে তাতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জিতছেন সেখানে। এটা 100% কনফিডেন্সের সঙ্গে দিদি বলেছে। কনফিডেন্সের সাথে দিদি বলে দিয়েছেন। আচ্ছা, এবারে গৌতম বাবু। হ্যাঁ, যেটা হচ্ছে একটা চলতি বাংলায় কথা আছে, বার খেয়ে ক্ষুদিরাম। মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি একটা বার খেয়ে ক্ষুদিরাম হয়েছেন তো তার বড় বোনের কাছে, তো নন্দীগ্রাম বড় বোন। এবার উনি ওখানে হারবেন বলে এটাও বলে দিচ্ছি, লাস্ট দফার মধ্যে আবার কোথাও থেকে উনি একটা নমিনেশন ফাইল করবেনই। কেন, মুখ্যমন্ত্রী হিসাবে যদি হেরে যান এটা তো লজ্জার ব্যাপার, তাই মানুষের কাছে বলতে পারছেন না। 1 ঘন্টা তাকে স্কুলে আটকে রেখেছিল নির্বাচন কমিশন, সেখানে বসে তিনি কান্নাকাটি করছেন, আর তিনি বাইরে বেরিয়ে বলছেন আমি জিতবো। এটা তাদের কর্মীকে উৎসাহ দিচ্ছেন। মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানাই, কর্মীদের সত্যি একটু উৎসাহ দিয়ে রাখতে হবে, কেন 2রা মে পর্যন্ত তাদের তো অন্তত পশ্চিমবাংলার মধ্যে থাকতে হবে, একটু উৎসাহ দিয়ে থাকাটাই ভালো, আর কিছু নেই। হ্যাঁ, ধন্যবাদ। এবারে আমি নির্মলবাবুর কাছে যে প্রশ্নটা নিয়ে আমি এবার আপনার কাছে জানতে চাইবো যে একগুচ্ছ কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, রেশন বাড়িতে পৌঁছে দেওয়া হবে, রেশন ফ্রি, তার সাথে সাথে সমস্ত জিনিস ফ্রি, আপনাদের সবকিছু ফ্রির একটা লিস্ট, একটা লম্বা চওড়া লিস্ট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বললেন যে আর কি দিতে পারি আমরা মানুষের জন্য। তো কি মনে হয়, ফ্রি দেখিয়ে মানুষকে কি, যেমন বলা হয় যে ফ্রিতে সব জিনিস দেওয়া হচ্ছে, এইদিকে মানুষকে আকর্ষণ করা সম্ভব? দেখুন, ফ্রিতে কিছুই দেওয়া হচ্ছে না। ফ্রিতে যেটা দেওয়া হয়েছিল যে লকডাউনের সময় মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে সেই সময় রেশন ফ্রিতে দেওয়ার ঘোষণা করেছেন দিদি, এবং প্রতিটি মানুষকে যাতে অন্নের অভাব না হয় সেটারই চিন্তা করে দিদি কিন্তু রেশনটা ফ্রি দিয়েছেন। এবং পাশাপাশি যেটা এখন তিনি ঘোষণা করলেন নির্বাচনী ইস্তেহারে, সেটা বলেছেন যে রেশন বাড়িতে পৌঁছে যাবে, সরকারি যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মাধ্যমে রেশন বাড়িতে পৌঁছে যাবে, আর লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে রেশন নিতে হবে না, এই প্রতিশ্রুতিটাই দিয়েছেন। ধন্যবাদ। গৌতম বাবু। হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িতে রেশন পৌঁছে দেবেন মানে তৃণমূলের যারা বুথের কার্যকর্তা আছে, কর্মী আছে, তোলাবাজ আছে, তাদের আর একটা ইনকামের উনি সুব্যবস্থা করে দিলেন। আপনি রেশন দোকানে যাবেন না, আপনার বাড়িতে তৃণমূলের ছেলেরা রেশন পৌঁছে দেবেন, রেশন পৌঁছে দিয়ে 10 টাকা 20 টাকা হাতে পাবেন। এর জন্য একটা ইনকামের সুব্যবস্থা উনি করে দিয়েছেন। নির্মলদা ঠিকই বলেছেন, বাড়িতে সার্ভিস দেবেন। এতদিন ধরে তিনি কিছু বাড়িতে সার্ভিস দিলেন না। ভোটের আগে আপনারা অনেক আগে জেনে যান সবকিছু, তো এটাই আর কি আশ্চর্যের ব্যাপার। না না, দিদির নাটকগুলোকে তো দেখছি, দিদির নাটকগুলো তো আছে 10 বছর ধরে আমরা দেখছি না। পায়া ভেঙে গেল, অধীর চৌধুরী বললেন যে এক্সরে রিপোর্টটা দেখান, এখন এক্সরে রিপোর্ট দেখাতে পারলেন না। তো ভোটের আগে দুয়ারে দুয়ারে সরকার, ভোটের আগে প্রতিশ্রুতি, সেই ভানু বন্দ্যোপাধ্যায় জমালয় জীবন্ত মানুষের মতো ব্যাপারটা হয়ে যাচ্ছে না। তার জন্যই আর কি দিদির এই গোল দাগ কাটা, এগুলো সব নাটকগুলো দেখে দেখেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই ভবিষ্যৎ কি হবে, নাটকের শেষাংশ কি হবে সেটা বোঝা যায়, মানুষ বুঝে গেছে। আর আপনারা বুঝতে পারছেন ঠিকই, কিন্তু মানুষের পাশে থেকে কাজ করেছেন দিদি, গোলদাগ কেটে মানুষকে সচেতন করেছেন। এটা যদি আপনারা নাটক মনে করেন তাহলে আপনারা ঘরে বসে থেকে নাটকই দেখেছেন। লকডাউনের সময় আপনারা ঘরে বসেছিলেন, সেই সময় যেমন গোল দাগ কেটেছেন, তেমন একটি মাসের কেন্দ্রীয় সরকারের দেওয়া সম্পূর্ণ চালটা আত্মসাৎ করে নিয়েছেন। চারিদিকে কেন্দ্রীয় সরকারের দেওয়া চালকে আপনারা বিক্রি করে দিয়েছেন। চারিদিকে ওই সময় দেখেছেন টিভির পর্দা খুললেই যে এখান থেকে গাড়ি ধরা পড়ছে, ওখান থেকে গাড়ি ধরা পড়ছে, কেন্দ্রীয় সরকারের চাল।
এক মাস আপনারা 10 কোটি লোককে যদি 5 কেজি করে চাল দেননি, 30 টাকা কেজি হিসাবে হিসাব করে দেখুন কত টাকা আত্মসাৎ করেছেন। তাতে করে গোল দাগ দিয়ে নাটক করে লাভ নেই। আমার প্রধানমন্ত্রীর মতো আপনারা সেই সময় ছিলেন ঘরে, আপনারা কিছুই জানেন না। আপনারা সেই সময় ঘরের মধ্যে বন্দী ছিলেন লকডাউনের সময়। মানুষের ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। আমরা জানি যে মানুষের চালের অভাব ছিল না সেই সময়। তারা বারবার করে বলছিল দাদা চাল প্রচুর হয়েছে, প্রচুর রেশনে চাল পেয়েছি। সেখানে মানুষ চালের দোকানে চাল কিনতে যায়নি, মানুষের চাল কেনার মতন দরকার হয়নি। মানুষের চাল টোটালটাই মমতা ব্যানার্জি দিয়েছেন, চাল পুরোটাই মমতা ব্যানার্জি দিয়েছেন, কেন্দ্রীয় সরকার কোনো চাল দেননি। কেন্দ্র সরকার একটা পার্সেন্ট দিয়েছিল। কেন্দ্রীয় সরকারের দেওয়া জিনিসগুলোকে অস্বীকার করে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে নিজের নামে করে ফেলা, এই জিনিসগুলো অনুগ্রহ করে বন্ধ করুন না, স্বীকার করুন না কোনটা কেন্দ্রীয় সরকার দিচ্ছে কোনটা রাজ্য সরকার দিচ্ছে। দিয়েছিলেন তো, পচা চাল পাঠিয়েছিলেন তো, সেই পচা চাল এফসি এর গোডাউনে পড়েছিল তো, সেটা তো আমরা অস্বীকার করি না। কিন্তু আমাদের যে চাল রেশনে দেওয়া হয়, আপনারা এর আগেও দেখেছেন 35 বছরের বাম জামানায় সেই পোকা ধরা চাল, সেটার কতটা পরিবর্তন হয়েছে স্বীকার করুন আপনারা। যে এখন যে লোকাল মিলে চাল ধান কিনে সেই মিল থেকে চাল বের করে একদম স্বচ্ছ পরিষ্কার চাল দেওয়া হচ্ছে রেশনে, সেটা স্বীকার করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেন্দ্রীয় সরকারের চাল পোকা ছিল। আচ্ছা, পোকা ধরা চাল ছিল। টিভিতে এটাও খবরে দেখিয়েছিল দাদা, যে গিয়ে সেখান থেকে পচা চালকে এনে মমতা ব্যানার্জি দিচ্ছেন, মমতা ব্যানার্জি তৃণমূল সরকার দিচ্ছেন, এটা টিভিতে দেখেছিলাম, এটা আমাদের মুখের কথা নয়। আর কেন্দ্রীয় সরকার কোথায় পোকা ধরা চাল দেখেছিল, একটা নিউজ চ্যানেলে আপনি দেখান। আমরা বিষয়টাকে নিয়ে আরেকটু আলোচনায় যাব। তার আগে অমিত শাহজি যে ভাষায় আজকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন, তৃণমূলকে আক্রমণ করলেন, তার পরিপ্রেক্ষিতে তৃণমূল সুপ্রিমো তো আক্রমণ অবশ্যই করবেন। তো তার কি পয়েন্টগুলো রাখলেন, কিভাবে বললেন, আসুন দেখবো আমাদের দর্শকদের। দেখুন, আমাদের সরকার, আমি একা জিতলে তো হবে না, আমি তো নন্দীগ্রামে অনেক ভোটে জিতবো, কিন্তু আপনারা আমাকে বলুন একা জিতলে তো হবে না। আমার সাথে যদি আমার এই যে ক্যান্ডিডেট সুভাষচন্দ্র রায়, ওদিকে আমাদের পাশাংলামা, ওদিকে আমাদের রাজেশ আছে টাইগার, আর একটা কি আছে सौरभ चक्रवर्ती अलीपुरद्वार और लेउस कुजूर, अगर ये लोग नहीं जीतेगा तो हम कैसे गवर्नमेंट बनाएगा? हम तो अकेला नहीं, हम अकेला जीतने से क्या होगा, हमका साथ और 199 चाहिए। और इसमें आप लोग वोट नहीं देंगे तो हम सरकार नहीं बना पाएगा, और सरकार नहीं बना पाएगा तो चाय सुंदरी भी नहीं होगा, और चाय बागान का मदद भी नहीं होगा, फाउले भी नहीं होगा, मजूरी भी नहीं बढ़ेगा, कन्याश्री भी नहीं होगा, रूपोश्री भी नहीं होगा, सबूत साथी भी नहीं होगा, कोई काम नहीं होगा। इसका बाद हम और देने वाला है। क्या देने वाला है, गेस कीजिए। हम आप लोगों को, हमारा सरकार जीतने से, हमारा प्रार्थी लोग जीतने से, हम हर घर पे रेशन का चीज पहुंचा देगा बिना पैसा में, और बिना पैसा में चलेगा। और क्या चाहिए, खाना मिल गया, स्वास्थ्य साथी कार्ड हम दर्ज घरों में पहुंचा देगा, जिसको नहीं मिला अभी तक। क्या होगा, 5 लाख टका स्वास्थ्य साथी, स्वास्थ्य हो गया। शिक्षा में क्या हुआ, शिक्षा स्कॉलरशिप है, तपसीली के लिए, आदिवासी के लिए, ओबीसी के लिए स्कॉलरशिप है, जनरल स्टूडेंट के लिए है, कन्याश्री है। लेकिन तब भी हम चाहते हैं कि हम चाय बागान में काम करते हैं तो क्या है, हमारा लड़का डॉक्टर बन सकता है, हमारा लड़की प्रोफेसर बन सकता है, हमारा लड़की इंजीनियर बन सकता है। तो इसी के लिए हम लोगों ने सोचा कि हम लोग तैयार किया कि 2 महीना बाद हम हर स्टूडेंट को नाम पे 10 लाख रुपया करके क्रेडिट कार्ड में डाल देंगे। ওরা নিজেরা পড়াশোনার খরচ করবে, আর জমিদারি তার জন্য জামিনদার কাউকে হতে হবে না। আমার সরকার মামাটি মানুষের সরকার জামিনদার হবে, বাবা মাকে চিন্তা করতে হবে না, ওরা নিজেরা নিজে পায়ে দাঁড়াবে, আপনাদেরও খাওয়াবে। শোনালাম যে ফ্রির যে লিস্টটা, সেই লিস্টটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানুষের কাছে রাখলেন এবং মানুষ শুনলেন সেই গল্পগুলো।
আমরা এই বিষয়টাকে নিয়ে আর একটু যুক্তিতর্ক করব এবং আলোচনাটাকে আর একটু আগে বাড়াবো। আমি সরাসরি যদি আমাদের সাথে নির্মলবাবু রয়েছে, নির্মলবাবুর কাছে একটা কথা জানতে চাইবো। নির্মলবাবু, আজকে দু জায়গায় ইলেকশন অলরেডি হয়ে গেছে, তৃতীয় দফা ইলেকশন হতে চলেছে। তো এমন সময় দাঁড়িয়ে থেকে মানুষকে এই যে রিক্যাপ, মানে আমি এতদিনে কি কি করেছি, কি করতে চাইছি, কি আরও করব, এই যে মানুষকে বারবার বোঝাতে হচ্ছে, কোথাও না কোথাও মনে হচ্ছে না যে আপনাদের মানুষকে এখনো বোঝানো, মানে যদি আপনারা 10 বছরে কাজ করে থাকেন তাহলে এইভাবে মানুষকে বোঝানো দরকারটা কি খুব দরকার ছিল? এখন কি বলবেন? এটা বোঝানোর কিছু নেই। ব্যাপারটা এখানে উত্তরবঙ্গে এর আগে লোকসভায় 2019 সালে মোদিজি এবং অমিত শাহজি এসেছিলেন আমাদের জলপাইগুড়ি ডুয়ার্স এলাকায়। সেখানে বড় বড় লম্বা লম্বা ভাষণ দিয়ে গেছিলেন। তারা বলেছিলেন যে বন্ধ চা বাগানগুলো তারা খুলে দেবেন। আজ পর্যন্ত একটা বাগান অধিগ্রহণ করেননি, আজ পর্যন্ত একটা বাগান তারা খুলতে পারেননি। আজকে মমতা ব্যানার্জি সেই ফালাকাটা থেকে যে বক্তব্যটা রাখলেন, ফালাকাটা চা বাগান অধ্যুষিত এলাকা, পাশাপাশি বিভিন্ন চা বাগানগুলো বন্ধ আছে, সেখানকার মানুষ অনাহারে অর্ধাহারে আছে, তাদের রেশনটা যাতে ফ্রিতে পায় সেই ব্যাপারটাই তাদের কাছে তুলে ধরেছেন। এবং সেখানকার ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটে, তার উচ্চশিক্ষার জন্য যে কন্যাশ্রীর মাধ্যমে যে 25,000 টাকা পাচ্ছে 18 বছর পূর্ণ হওয়ার পরে। তারপরেও মমতা ব্যানার্জি বলেছেন আরও যদি কেউ ইঞ্জিনিয়ার বা ডাক্তার বিভিন্ন উচ্চশিক্ষার প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদের 10 লক্ষ টাকার ব্যাংক ক্রেডিটের ব্যবস্থা করে দেবেন, সেই কথাটাই তিনি বলেছিলেন। ধন্যবাদ। আমরা দর্শকদের অনুরোধ করছি, যদি আমাদের সাথে কথা বলতে চান আমাদের ফোন লাইন খোলা আছে 23430241, আমাদের ফোন করতে পারেন সরাসরি। আমরা এই অনুষ্ঠানে আমরা আপনাদের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবো। আসুন, আমাদের সাথে এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি রয়েছেন গৌতম বাবু, তার মতামত একটু জেনে নিই। হ্যাঁ গৌতম বাবু। হ্যাঁ 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 যেটা হচ্ছে বিজেপি 1.5 বছর, 1.25 বছর হলো তাদের লোকসভা নির্বাচন হয়েছে, উত্তরবঙ্গ থেকে আমাদের এমপি পেয়েছি অনেক। কিন্তু ব্যাপারটা হচ্ছে 10 বছর ধরে তো মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি চা বাগান খুলে দেব, চা বাগানের জন্য এই করব। আজকে ভোটের সময় কেন মনে হচ্ছে যে আমি চা বাগান খুলে দেবো, চা বাগানের কর্মীদের এই দেব, চা বাগানের শ্রমিকদের জন্য এত কিছু করে দেব? আজকে 10 বছর পর কেন? যেটা আপনি যেটা বললেন, তাহলে 10 বছরের কাজের খতিয়ান কোনটা করে ফেলেছি সেটা না বলতে পেরে এখনো পর্যন্ত কোনটা করবো এই কথাটা কেন উনি বলছেন? কোনটা করে ফেলেছি তার খতিয়ানটা উনি দিক, সেই খতিয়ান কেন দিতে পারছেন না? তো কোনটা করব বলেছেন কি কোনটা বলেছিলেন? কোনটা 10 বছর আগে ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন যে আমি ক্ষমতায় এলে সবকটা চা বাগান খুলে দেব, চা বাগানের শ্রমিকদের মাইনে বাড়িয়ে দেব। সেইগুলো কেন করতে পারলেন না? ভারতীয় জনতা পার্টির যে এমপি হয়েছেন তারা 1.5 থেকে 2.25 বছর এমপি হয়েছেন, তার মধ্যে 1 বছর লকডাউনের মধ্যে গেছে। তাদের উপর আস্থা আছে নর্থ বেঙ্গলের মানুষের। 14 সাল থেকে ক্ষমতায় আছেন আপনারা, কেন্দ্রে বাগান অধিগ্রহণ করতে চেয়েছেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ডানকানের যে কোম্পানিগুলো আছে সেগুলো অধিগ্রহণ করতে চেয়েছেন, সেই বন্ধ বাগানগুলো খুলতে পারেননি আপনারা এখন পর্যন্ত। না না, অধিগ্রহণের সঙ্গে বন্ধ বাগান খোলার কি সম্পর্কটা তো আপনার কাছে ক্লিয়ার হলো না। ঠিক হ্যাঁ, ক্লিয়ার হলো না তো। আপনারা যে বাগানগুলো বন্ধ হয়ে আছে সেই বাগানগুলো বলেছিলেন এখানে এসে যে সেই বাগানগুলো কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ করে সেই বাগানগুলো চালু রাখবেন। আরে সেই কথা বলে গেছিলেন। আমরা যদি হ্যাঁ দাঁড়ান, আমরা যদি অধিগ্রহণ যাই করতে যাব তখন আপনার দল প্রথম পতাকা নিয়ে রাস্তায় নেমে যাবে যে বেসরকারীকরণ হয়ে গেল, মোদিজি এটাকে করে দিল, বিক্রি করে দিল। আপনারাই তখন এই কথাগুলো বলবেন। তাহলে আজকে বিরোধিতা করাটা আপনাদের করে দিচ্ছেন। হ্যাঁ সেটা তো জানি, দেশকে বিক্রি করে হবে তো, দেশ বিক্রি হবে তো। তার কারণ হচ্ছে আপনাদের মতো দল 5 লক্ষ কোটি টাকা কেন্দ্রের থেকে ঋণ নিয়ে শোধ না করতে পারলে দেশকে তো বিক্রি করতে হবে না। আপনাদের মতো এরকম যদি 25টা রাজ্য যদি এই করে রাখে 5 লক্ষ কোটি 10 লক্ষ কোটি টাকা ধার নিয়ে কেন্দ্রীয় সরকারের না দেয়, তাহলে কেন্দ্রীয় সরকার কি করবে? আর দেশকে বিক্রি করছে, দেশকে কারা বিক্রি করছে? বাংলাদেশের কাছে। 70 বছর ধরে স্বাধীনতার পরে 70 বছর চললো কি করে দেশটা? আপনারা এই 10 বছর 7 বছরে কি একদম সব শেষ করে দিলেন? কিসে শেষ করে দিলাম? আপনারা কি শেষ করেছেন?
আপনারা কি কি শেষ করেছেন, কোনটা শেষ হয়েছে? আপনি তো বললেন 25টা রাজ্য 5 লক্ষ কোটি টাকা লোন নিয়ে দেশটাকে শেষ করে দিচ্ছে, তাহলে 70 বছর স্বাধীনতার পরে চললো কি করে দেশটা? হ্যাঁ, আপনার 14 থেকে আজকে 21 দেশের তার জন্যই ডেভেলপ হয়নি, দেশ ওই জায়গাতেই আটকে আছে। আপনাদের প্রতিশ্রুতিতে আপনারা জিতছেন। আজকে কথা হচ্ছে যে কোনটা বিক্রি হয়েছে, এইটা নিয়ে আগে চিন্তা ভাবনা করবেন। কোনটা, মানুষকে ভুল বোঝাবেন না, অনুগ্রহ করে বলছি দাদা। কোনটা বিক্রি হয়েছে আমাকে একটা বলুন, যেটা বিক্রি হয়েছে বলুন। আচ্ছা একটা বলুন, 15 আর 16 তারিখ ব্যাংক ধর্মঘটটা কেন হলো দাদা বলুন তো? দাদা ব্যাংক ধর্মঘট কেন হলো? ব্যাংক ধর্মঘট আছে নতুন হলো, এটা কি বিজেপি গভর্নমেন্টের ক্ষেত্রে কি প্রথমবার ব্যাংক ধর্মঘট হলো? এর আগে কি ব্যাংক ধর্মঘট হয়নি? মানুষের দাবি দাবা সারা দেশ জুড়ে এর আগে ব্যাংক ধর্মঘট হয়নি, গাড়ি ধর্মঘট হয়নি? আপনারা মানুষের অধিকার আছে তার যে কি কারণে বেসরকারীকরণ বলবেন আপনি? যদি বেসরকারীকরণ বলেন তাহলে হ্যাঁ দাঁড়ান না, তাহলে যদি বেসরকারীকরণ বলেন, এক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এই ব্যাংকগুলোর নাম শুনেছেন তো? এই ব্যাংকগুলো নিশ্চয়ই মোদিজির আমলে সৃষ্টি হয়নি, এই ব্যাংকগুলো বহু আগে সৃষ্টি হয়েছে। তখন কোন সরকার কেন ওই ব্যাংকগুলোকে বেসরকারীকরণের আওতায় এনেছিলেন? কেন এনেছিলেন এটা বলুন আপনি আগে। আর এগুলো বেসরকারি হিসাবেই খুলেছে ব্যাংকগুলো, এগুলো সরকারি হিসাবে খুলেছে। আজকে সরকারি ব্যাংকের থেকে বেসরকারি ব্যাংকের গ্রাহক বেশি। তার কারণ হচ্ছে আপনারা হয়তো দেখা যাবে সরকারি ব্যাংকের থেকে বেসরকারি ব্যাংকেই আপনি ডিপোজিট করেন, তার কারণ তাদের পরিষেবা। আজকে একটা সরকারি চাকরিজীবী, আমি কাউকে দোষ দিয়ে বলছি না, একটা সরকারিজীবী 8 ঘন্টা ডিউটিটাও ঠিক করে করেন না। বেসরকারি জায়গায় ফেসিলিটিস অনেক বেশি আছে, তার জন্য মানুষ আকৃষ্ট বেশি হয়। আপনার ছেলে মেয়েও দেখবেন হয়তো প্রাইভেট স্কুলে পড়ে, সরকারি স্কুলে পড়ে না। তার কারণ হচ্ছে প্রাইভেট স্কুলে পড়লে হয়তো শিক্ষাগত ব্যাপারটা অনেক ভালো হয়। বেসরকারীকরণ মোদিজি এসে করেনি, বেসরকারীকরণ খুব ভালো কথা বলছেন গৌতম বাবু, খুব ভালো কথা বলছেন। কিন্তু বেসরকারি স্কুলে পড়ানোর জন্য, বেসরকারি জায়গায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য, বেসরকারি জিনিস উপভোগ করার জন্য টাকার দরকার হয় দাদা। এগুলো কিছু ফ্রিতে পাওয়া যায় না, সরকারি জিনিসগুলো কিন্তু ফ্রিতে মানুষ উপভোগ করে। সরকারি হাসপাতাল, সরকারি স্কুল, সরকারি রাস্তা, সরকারি জল, লেট মি ফিনিশ। কিন্তু আপনারা বলছেন যে আমরা সব বেসরকারীকরণ করে দিচ্ছেন। খুব ভালো। আজকে বেসরকারীকরণ করে দেওয়ার ফলে আজকে যে গরিব মানুষগুলো, যাদের আজকে আর্থিক দুর্দশা কি অবস্থায় রয়েছে বাংলায়, সেখানে আপনারা বলছেন আপনারা বেসরকারি করে দিচ্ছি, আপনারা ভালো সুবিধা উপভোগ করুন। কিন্তু তাদের কাছে অর্থ কোথায়, তাদের কাজ কোথায়, তাদের ইনকাম কোথায়, সেই কথাগুলো বলুন দাদা। আমি ওই কথাটাই বলছি, বেসরকারীকরণ বলতে আপনারা কি বলছেন? আপনারা রেলকে বলছেন বেসরকারীকরণ করে দিয়েছেন। আজকে রেলকে আইআরসিটিসি কে তৈরি করেছিল? আইআরসিটিসি কে তৈরি করেছিল? নরেন্দ্র মোদী তৈরি করেনি। একটা পোর্শনকে, ক্যাটারিং সংস্থাটাকে টোটাল বেসরকারদের হাতে তুলে দেওয়া হয়েছিল। একটা পার্ট, রেলের একটা পার্ট যদি বুলেট ট্রেনটাকে বেসরকারীকরণ করে, তাতে অসুবিধাটা কোথায়? সাধারণ মানুষের জন্য লোকাল ট্রেনও থাকছে, পূর্ব এক্সপ্রেসও থাকছে, কালকা এক্সপ্রেসও থাকছে। কারোর বেশি পয়সা আছে, সে বেশি সুবিধা পেতে চাইছে, তার জন্য যদি বুলেট ট্রেন, তার জন্য যদি মহারাজা ট্রেন হয়, তাতে অসুবিধা কোথায়? যারা ধনী ব্যক্তি তারা যদি কিছু পয়সা গভর্নমেন্টকে এক্সট্রা দেয় ফেসিলিটিস এর ভিত্তিতে, তাতে অসুবিধা কোথায়? আজকে এলআইসি বলছেন বেসরকারীকরণ হয়েছে, কোথায় এলআইসি বেসরকারীকরণ হয়েছে? এলআইসি এর প্রফিটের একটা অংশ শেয়ার মার্কেটে ছাড়া হচ্ছে, এটা বেসরকারীকরণ কিসের হচ্ছে? আগে জানতে হবে কি বেসরকারীকরণ হচ্ছে। বলে দিলাম বেসরকারি হচ্ছে, বেসরকারি হচ্ছে এরকম বললে হয় না। একবারও বলা হচ্ছে গরিব মানুষের জন্য নরেন্দ্র মোদীজি আজকে 100 দিনের কাজটাকে কন্টিনিউ করেছে। 100 দিনের কাজটা বাড়িয়ে 200 দিন করা হচ্ছে, কিন্তু 100 দিনের কাজেও তো তৃণমূল দুর্নীতি করছে, গরিব মানুষকে তো আরো গরিব করে দিচ্ছে। তার দলের নেতাদের, তার দলের যারা একটুখানি তোলাবাজ আছে, তাদেরকে 100 দিনের কাজ করাচ্ছে। অনেক কাউন্সিলর, অনেক প্রধানের বাড়ির মেম্বারদের 100 দিনের কাজের নাম নথিভুক্ত আছে, তারা কাজ করে না। তাহলে কেন গরিব মানুষকে তো প্রধানমন্ত্রী 200 দিন কাজ দিয়ে তাদেরকে উন্নতিকরণ, ইকোনমিক্যালি তাদের সাপোর্ট দিতে চাইছেন, তা কেন করতে দিচ্ছেন না? আলোচনায় যাব, তার সাথে সাথে আজকে আমরা একটুখানি অমিত শাহ তিনি বললেন 130টি বিজেপি কর্মী হত্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কি বললেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার কাউন্টারে কি বললেন সেটা একটু আমাদের দর্শকদের দেখাই, দেখুন। हिंसा की राजनीति शुरू की। भारतीय जनता पार्टी के 130 से ज्यादा कार्यकर्ताओं को मार दिया। अभी नेतूरा में
কুচবিহারে আমার কটা ছেলেকে মার্ডার করেছে এই বিজেপি। গতকালও জেনে রাখুন আমার নন্দীগ্রামে একটি ছেলে মার্ডার হয়ে গেছে, সে হসপিটালে কোমায় আছে, প্রায় মার্ডার। কালকেও খানাকুলে আমার একটি তৃণমূল কংগ্রেস কর্মীকে মার্ডার করেছে এবং কেশপুরে করেছে। আমি শুধু শান্ত আছি কেন জানেন? আমি শুধু ইলেকশনটার জন্য অপেক্ষা করছি, এদের কাউকে আমি রেহাই দেব না। আমি লড়াই জানি, লড়াই আমি করে নেব। শুধু ইলেকশনের সময়টা শান্ত থাকুন, কারণ ইলেকশন পরিচালনা আজকে দুঃখের সাথে বলছি, উইথ হাম্বেল রিগার্ডস টু দ্য ইলেকশন কমিশন, ইলেকশন কমিশন পরিচালনা করছে না, করছে হোম মিনিস্টার অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তিটা নিয়ে আমি একটু, আমাদের সাথে রয়েছেন বিজেপির প্রতিনিধিত্ব করছেন, আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন, আমি ওনার কাছে জানতে চাইবো, গৌতম বাবুর কাছে। গৌতম বাবু, সরাসরি তিনি বললেন যে আমি শুধু ইলেকশনের জন্য ওয়েট করছি, ইলেকশনের পরে সমস্ত বিষয়গুলো বুঝে নেব। তো একতরফে মানে সরাসরি একটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে এত সুন্দর কথাটা শুনে আমার মনে হয় পুরো পশ্চিমবঙ্গবাসী খুব সন্তুষ্ট হয়ে যাবে। একটা মুখ্যমন্ত্রী বলছেন ভোটের জন্য আমি শান্ত আছি, ভোটের পর আমি বুঝে নেব। তার মানে যদি এই তৃণমূল আবার ক্ষমতায় আসে, তার মানে বিজেপি যারা করে তাদেরকে ধরে ধরে উনি খুন করবেন, এটা উনি আজকে পরিষ্কার বলে দিলেন। একটা মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, একটা মুখ্যমন্ত্রী বলছেন প্রধানমন্ত্রীকে গেলে থাপ্পড় মারবো, একটা মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রীকে বলছে তুই কি আমায় টাকা দিয়েছিস। এই মুখ্যমন্ত্রীর থেকে কি আশা করব, যিনি এখন থেকে থ্রেট দিচ্ছেন, এটা কি? তবে যে দলই যাকে খুন করুক না কেন, এটা কোনোভাবে কামনা করা যায় না, এটা পশ্চিমবঙ্গ থেকে বন্ধ হওয়া উচিত। কেন কোনো দলেরই কর্মী যখন খুন হয় সেটা তার মায়ের কোল শূন্য হয়। এখানে পশ্চিমবাংলায় সত্যি কথা কোনো চাকরি নেই, মানুষের কোনো কাজকর্ম নেই, তাই রাজনীতি নিয়ে বড্ড বেশি মাতামাতি, তার জন্য রাজনীতিক খুন এত হয়। কিন্তু কোনো দলের কাছে এটা কাম্য নয়। কিন্তু একটা মুখ্যমন্ত্রী বলছেন আমি প্রতিশোধ নেব, বাহ কি সুন্দর একটা মুখের ভাষা, তার থেকে আমরা শিখছি। তিনি আমাদের পশ্চিমবাংলার অভিভাবিকা। কি বলবেন নির্মল বাবু? দেখুন, ওনাদের দিলীপ ঘোষ বারবার করে বলছেন বদল হবে, বদলাও হবে। সেবেলা কোনো দোষ নেই, সেবেলা তৃণমূলদের মারা হবে, খুন করা হবে, ভোটের পরে বদল হবে, বদলাও হবে। তারপরে দিনহাটায় যে সুইসাইডটা হলো, ফাঁসি দিয়ে মারা গেলেন, সেটা নিয়ে নীতিশ প্রামাণিক সে তাণ্ডব করলেন দিনহাটাতে, এমনভাবে সিন ক্রিয়েট করলেন যে তারা, যে তৃণমূল তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এই ধরনের মিথ্যা বিভিন্ন মৃত্যুকে নিয়ে তারা রাজনীতি করেন। এই রাজনীতি চলতে পারে না পশ্চিমবঙ্গের বুকে, যার জন্যই আজকে মমতা ব্যানার্জি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছেন। আজকে দিলীপ ঘোষ বিভিন্ন জায়গায় হুমকি দেন, সব সময় বলেন, কেন বলেনি দিলীপ ঘোষ আপনাদের বদলা হবে, বদলা হবে? আরে আমি কি বলছি, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী নন, দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী নন, দিলীপ ঘোষ একজন পার্টির কার্যকর্তা। তিনি যদি ভুল করলেন মানে একটা রাজ্য সভাপতি, ভুল করে যাবেন। উনি রাজ্য সভাপতি, আপনাদের দলের মাথা, আপনাদের দলের মাথা, পশ্চিমবঙ্গে বিজেপির মাথা উনি, তাহলে উনি বললে দোষ নেই। আর খুনের যে রাজনীতি, এটা আপনারা শিখিয়েছেন। তাপসী মালিকের খুনিকে এখনো খুঁজে বার করতে পারেননি। আপনারা এটা মাথায় রাখুন, খুনের রাজনীতি আপনারা করেছেন। তাপসী মালিককে আপনারা ঢাল বানিয়ে ক্ষমতায় এসেছিলেন, আজকে 10 বছরে তার খুনি সাজা দিতে পারলেন না, তার খুনিকে খুঁজে বার করতে পারলেন না। আজকে পাকশির ধর্ষণ কাণ্ডে মমতা ব্যানার্জি বলেন সেই খুনিদের নিয়ে আপনারা সংসার করছেন, সেই সিপিএম দের নিয়ে বিজেপিরা আজকে ঘর করছেন আপনারা। সেই সব হারমাদদের নিয়ে যে 34 বছরের খুন করে বেরিয়েছে বিজেপি সিপিএমরা, সেই সিপিএম দের নিয়েই আপনারা এখন সংসার করছেন। আপনাদের দলে তারাই এখন সেই সব লোকরা জমেছে। নির্মল বাবু, আপনি একদম খুব বুদ্ধি সম্পন্ন একটা কথা বলেছেন। আজকে ছত্রধর মাহাতো তিনি আপনাদের দলের রাজ্যের সম্পাদক, আজকে বিমল গুরুং আপনার দলের একজন বড় জায়গায় বসে আছেন। তো আপনাদের মুখ থেকে এই ধরনের আশা করি না, আমরা কাকে নেব কাকে সরাবো আপনারা এটা বলবেন না। আপনারা যে পাপ কাজগুলো করছেন তার উত্তরটা দিন। ছত্রধর মাহাতো কি করে আপনাদের রাজ্য সম্পাদক হয়? মমতা ব্যানার্জি তোকে অ্যারেস্ট করিয়েছিলেন। আজকে বিমল গুরুংয়ের নামে মমতা ব্যানার্জি 72টা কেস দিয়ে রেখেছিলেন। আজকে সে আপনাদের দলের একটা বড় জায়গায় চলে যায়, আপনারা বলবেন না যে আমরা কাকে নেব কাকে নেব না।
আপনারা নিজের আগে ঠিক বিমল করুন, গুরুং নিজেদের আমাদের স্ট্যান্ড দলে পয়েন্টটা ঠিক করুন। আমাদের দলে নেওয়া হয়নি, বিমল গুরুংকে আমাদের দলে নেওয়া হয়নি। ও দাদা, আপনাদের বিমল হয়েই তো গুরুংকে কাজ আমাদের করছে দলে নেওয়া মমতা। হয়নি। আমাদের দলে তিনি গোর্খা জনমুক্তি ছত্রধর মোর্চার মাহাতো, লোক। আচ্ছা ছেড়ে দিন, ছত্রধর মাহাতো বলুন। দলে ঢুকেছেন। হ্যাঁ, ছত্রধর হ্যাঁ, মাহাতো দলে কি ঢুকেছে, তাকে পদ দেওয়া হয়েছে। মানে উনি কি বিশিষ্ট উনি কি সমাজসেবী করেছেন? নাকি? হ্যাঁ, উনি কি ও করেছেন? জ্ঞানেশ্বরী কাণ্ড কোনো ভুলে প্রমাণ গেছেন? পেয়েছেন আপনারা? জ্ঞানেশ্বরী, উনি আচ্ছা 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 সেটা আচ্ছা কি আচ্ছা সেটা কি প্রমাণিত হয়েছে? সেটা কি প্রমাণিত হয়েছে ঠিক। এখন পর্যন্ত? না না, একদম প্রমাণ ঠিক করতে বলেছেন, পেরেছেন ঠিকই, ঠিক। আপনারা? না না ঠিক, উনি আপনারা প্রমাণ সমাজসেবক, করতে একজন পারেননি তো। সমাজসেবক। না না, ঠিক 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 ঠিক, একদম ঠিক, একদম ঠিক দাদা। আপনাদের সত্যি তৃণমূল থেকে এই জিনিসগুলো শেখার আমাদেরও দরকার আছে, কেন আমরা ভবিষ্যতে আপনাদের দেখানো পথেই তো আমরা 2021-এ শাসন করব। তো ঠিক আছে। আর আমি অনুগ্রহ করছি, তাহলে আপনি মেনে নিলেন আমাকে কি নির্মল একটু- গৌতম বাবু যে তৃণমূলের দেখানো পথেই আপনারা শাসন করবেন। তাহলে তাহলে পরিবর্তন না। কেন চাইছেন? তাহলে পরিবর্তন কেন চাইছেন? তাহলে বদল কেন চাইছেন? যদি আপনারা তৃণমূলের বদল- দেখানো পথেই যদি শাসন করেন, তাহলে তৃণমূল কি খারাপ ছিল? তাহলে আপনাদের লোকে কেন নিয়ে আসবেন? প্রথম প্রশ্ন। কেন দ্বিতীয় প্রশ্ন, আজকে আমার দ্বিতীয় কাছে প্রশ্ন, আমার কথা হচ্ছে, শেষ করতে দিন। দ্বিতীয় প্রশ্ন, হ্যাঁ, আপনারা বলুন, যখন বলুন। হুঙ্কারের রাজনীতি যদি হুঙ্কার দিচ্ছেন, তাহলে তো মানুষ কোথায় যাবে? মানুষ একটা হুঙ্কার দেখে আরেকজনের কাছে গিয়ে মানুষ কিছু স্বস্তি পাবে বা মানুষ কিছু শান্তি পাবে। কিন্তু এখানে তো আপনারা বলছেন যে হুঙ্কারের এগেনস্টে হুঙ্কার দিচ্ছেন। আপনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এতদিনের যে শাসন, সেটা থেকে আপনারা শিখে আগামী দিনে আপনারা ক্ষমতায় এসে আপনারা রাজ্য চালাবেন। তাহলে পরিবর্তনটা কোথায় হবে গৌতম বাবু? আমি কিন্তু রাজ্য চালাবার কথা দাদা একবারও বলিনি। আমি বলছি কাঁটা দিয়ে কাঁটা তোলা। আজকে উনি কি বলছেন? ছত্রধর মাহাতোর প্রমাণ কোথায়? আচ্ছা গৌতম বাবু, উনি আমি বলছেন- একটা প্রশ্ন আপনার কাছে হ্যাঁ। রাখবো। আজকে এই যে কনফিডেন্স যে আমরা এই জিতছি, দুই দলই করছে, তার একটু ক্লিপিং আমাদের দর্শকদের দেখিয়ে আপনার কাছে আবার আমি আসবো। দেখুন অমিত শাহ কি বললেন, দেখুন। আচ্ছা ঠিক আছে, আমাদের ভিডিওটা একটু রেডি হচ্ছে, আপনি 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 বলুন। দেখুন, কনফিডেন্স বলতে একটা কথা বলি, মানুষ মমতা ব্যানার্জি তথা তৃণমূলের আজকে 2016 সালে মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন আমার দলের নেতা চোর, আমার দলের নেতা তোলাবাজ, আপনারা ওদেরকে দেখে না আমাকে 294টা আসন থেকে ভোট দিন। এই কথাটা আমাদের নয়, মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে বলেছেন এই বেচা তুই কাটমানি কম খা। তিনি অসিত মজুমদারকে বলছেন স্টেডিয়াম থেকে এত খাওয়ার কি দরকার ছিল, স্টেডিয়ামটা ভালো করে তিনি এই কথাগুলো বলছেন। আজকে পশ্চিম বাংলার মানুষ এইসবগুলো দেখছেন, দেখে পশ্চিম বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। আর বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে একবার গিয়ে দেখে আসতে বলুন। শুধু পশ্চিম বাংলার মধ্যে গন্ডি থাকলে হয় না। আজকে গুজরাট তো উনি বানাতে দেবেন না পশ্চিম বাংলাকে। কেন বানাতে দেবেন না? গুজরাটের মতো উন্নয়নশীল রাজ্য উনি পশ্চিম বাংলাকে চাইছেন না। উনার দল পশ্চিম বাংলাকে পাকিস্তান বানাতে পারেন, কিন্তু উনি পশ্চিম বাংলাকে গুজরাট বানাতে দেবেন না। মানে আমরা চাইছি যে এর পরিবর্তন চাই। এখানে কি গুজরাটিরা শাসন করবে এসে নাকি? গুজরাট বানাবে? গুজরাটিরা শাসন করবে? আপনার তাহলে দিদি বলেছিল কেন কলকাতাকে লন্ডন বানাবো? এখানে কি ইংরেজরা এসে শাসন করবে নাকি? এখানে ইংরেজরা শাসন করবে না, ইংরেজ শাসন চলবে। যে কলকাতা বানাবো, লন্ডনের মতো বানাবো কি? হ্যাঁ, তাহলে গুজরাটের মতো আবার বানালে কি আছে? গুজরাট আজকে ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষের 1 নম্বর পজিশনে আছে, তার মতো বানালে আপনার অসুবিধা কোথায়? তাহলে আপনি লন্ডনের মতো বানাতে গিয়ে তো হাতে লণ্ঠন ধরিয়ে দিয়েছেন। দীঘা তো এখনো গোয়া হয়ে উঠলো না, সুইজারল্যান্ড হলো না দার্জিলিং এ এখনো গুলি চলছে। তারপরও আপনারা এই পরিবর্তন মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টির সরকারকে আনবো। আমি মানুষের কাছে এটাও বার্তা দেব, আপনারা অবশ্যই আনবেন। 5 বছর ভালো কাজের মাধ্যম দিয়ে রাখবেন। কেন পশ্চিমবঙ্গটা আপনারা তো বলছেন এসে গেছেন, আপনারা তো এসে গেছেন বলছেন, আবার কেন বলছেন যে আনবেন? আপনারা তো এসে গেছেন অলরেডি। আমি কি বললাম আনবেন তো আনছেন বলেই না আসছি, আনবেন বলেই তো আসছি। মানুষ আনবেন বলেই আমরা আসছি। নির্মল বাবু, এটা তো বলছি কাউন্টারে কিছু বলতে চাইবেন? কাউন্টারে কিছু বলবেন? ওনারা তো স্বপ্ন দেখছেন যে পশ্চিমবঙ্গে জিতে আছেন, ওনারা 21-এ সরকার গঠন করবেন, বাংলাকে গুজরাট বানাবেন, অনেক কিছু করবেন।
সেটা মানুষ তার যোগ্য জবাব দেবে। এই নির্বাচনে 2 তারিখে তার প্রমাণ পাওয়া যাবে। নির্মল দা, আবার 2 তারিখে বসবো আমরা। অবশ্যই দেখা হবে দাদা। একদম একদম একদম। আসুন আমরা একটু ভিডিও আচ্ছা, আমি ফুটেজটা একটু দেখে নিই, আবার আলোচনায় ফিরবো। দেখুন আমাদের দর্শকদের দেখাবো, দেখুন। मित्रों, दीदी ने उत्तर बंगाल को हमेशा अन्याय किया है। आप मुझे बताओ अन्याय किया है या नहीं किया है? अरे भाई सुनाई नहीं पड़ता, जोर से बोलिए। करा है या नहीं करा है अन्याय? माताएं बहनें बोले अन्याय किया है या नहीं किया है? और इसीलिए दीदी आपसे डरती है, आपसे डरती है। कल दीदी नंदीग्राम में तय हो गया है कि नंदीग्राम में दीदी चुनाव हार रही है। बाद में उनके एडवाइजर गए कि दीदी कहां से लड़ोगी? उन्होंने कहा उत्तर बंगाल के अलावे कहां से भी लड़ा दो, उत्तर बंगाल वाले मुझे नहीं जिताने वाले हैं। मित्रों, मैं यहां पर आया हूं, तब मैं आपको कहने आया हूं कि उत्तर बंगाल में जो राजनीतिक हिंसा हुई है, आप एक बार कमल फूल की सरकार बना दो, एक बार नरेंद्र मोदी जी को मौका दो, उत्तर बंगाल से ये राजनीतिक हिंसा को हमेशा के लिए भारतीय जनता पार्टी समाप्त कर देगी। मित्रों, समाप्त कर देगी। তো মা বোনেরা, আমাদের সরকার, আমি একা জিতলে তো হবে না, আমি তো নন্দীগ্রামে অনেক ভোটে জিতবো, কিন্তু আপনারা আমাকে বলুন আপনি একা জিতলে তো হবে না, আমার সাথে যদি আমার এই যে ক্যান্ডিডেট সুভাষচন্দ্র রায়, ওদিকে আমাদের পাশাংলামা, ওদিকে আমাদের রাজেশ আছে টাইগার, আর একটা কি আছে সৌরভ চক্রবর্তী আলিপুরদুয়ার, और लेउस कुजूर, अगर ये लोग नहीं जीतेगा तो हम कैसे गवर्नमेंट बनाएगा? हम तो अकेला नहीं, हम अकेला जीतने से क्या होगा? দুই দলই বলছে আমাদের জিততে হবে এবং আমাদেরকে অলরেডি জিতে গেছি, একদল বলছে এবং তার কাউন্টারে অন্য দলও তার পরিপ্রেক্ষিতে জবাব দিচ্ছে। মানুষ জবাব দেবে, দোসরা মে আমরা সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা অবশ্যই আবার ডিবেট করব, আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানেই রাখবো এবং আমরা এইভাবেই আমরা এই ক্লিপগুলোকে নিয়ে আমরা আবার আলোচনার অংশ হিসাবে আমরা তুলে ধরবো। তো বিষয়বস্তুটা এই জায়গায় দাঁড়াচ্ছে যে নির্মলবাবু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত রকম প্রজেক্টকে মানুষের সামনে রাখছেন এবং মানুষের কাছে ভোট চাইতেন। কোথাও না কোথাও গৌতম বাবুরাও স্বীকার করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আজকে কথাবার্তায় তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি হেরে গেছেন, তারা জিতে গেছেন। দুই দলই জিতছে, খুব ভালো কথা। আমরা একটাই কথা জানতে চাই দুই দলের কাছ থেকে, নির্মলবাবু যদি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সরকার করতে সক্ষম হয়, তাহলে কি মনে হচ্ছে যে মানুষ যে প্রকল্পগুলো এখনো বাকি রয়েছে সেগুলো কি আবার আগামী দিনে মানুষকে সেই সুযোগ সুবিধা দেওয়া যাবে বা মানুষ সেই সুযোগ সুবিধা পাবে? আপনি পক্ষে কি যুক্তি দেবেন? দেখুন, মমতা ব্যানার্জি যে 68টি প্রকল্প সাধারণ মানুষের জন্য চালু করেছেন, সেই প্রকল্পগুলো মানুষ পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন, সেই প্রকল্পগুলো বজায় থাকবে মুখ্যমন্ত্রী জিতলে। তার সঙ্গে পাশাপাশি আরো কিছু নতুন তিনি চিন্তাধারা নিয়েছেন, মানুষের সাধারণ গরিব মানুষের সেই সুবিধাগুলো যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাটা তিনি করবেন, এই কথাই তিনি বলছেন। ধন্যবাদ। আমি প্রশ্ন এই জন্যই করলাম, অমিত শাহ আজকে এই বিষয় নিয়ে তিনি আজকে যা বলেছেন সেটা আমাদের দর্শকদের দেখাবো, তারপরে আবার আমি এই প্রশ্ন নিয়ে গৌতম বাবুর কাছে আসবো। শুনুন। उनको उत्तर बंगाल की कोई पड़ी नहीं है, ना कनेक्टिविटी का ध्यान दिया, ना सड़कों का ध्यान दिया, ना स्वास्थ्य का ध्यान दिया, और यहां पर तंबाकू का उत्पादन बहुत अच्छा होता है। तंबाकू का भाव रेट किसानों को अच्छा मिले, इसके लिए भी ये दीदी ने कुछ नहीं किया। मित्रों, कुछ नहीं किया। मोदी जी ने शीतलकुची के खाली सिमरी तक रोड बनाने के लिए 22 करोड़ रुपया दिया है। कितना दिया है भाई?
22 करोड़। जोर से बोलो कितना दिया है। मगर रोड बना क्या? रोड बना क्या? क्यों नहीं बना? कि वो नहीं चाहते कि राजवंशी समाज का मेरा युवा वो रोड पर मोटरसाइकिल लेकर अपनी पत्नी को सैर कराने जाए, वो नहीं चाहते। मित्रों, निशिगंज से गोसाईहाट तक की भी पूरी सड़क बिस्मार हाल में पड़ी है और यहां पर जल भराव होता है। दीदी का हेलीकॉप्टर कभी देखने नहीं आता है। आता है क्या? आता है क्या? आप लोगों को आपके भरोसे छोड़ दिया है। मगर मैं कहता हूं, चिंता मत करिए, 2 मई को दीदी जा रही है और उत्तर बंगाल के अच्छे दिन आ रहे हैं। 2 मई को दीदी जा रही है और उत्तर बंगाल की अच्छे दिन आ रही हैं। যদি এই কথাটাকেই যদি আমি সামনে রাখি এবং गौतम बाबूर কাছে জানবো যে गौतम बाबू 2 मई को दीदी जा रही है और अच्छे दिन आ रही। इतने दिन से कहां पे थे अमित शाह जी, जहां पे उत्तर बंग के अभी तक ख्याल आ रहा है उनको, उत्तर बंग की बड़ी बात कर रहे हैं, उन्होंने बड़ी बड़ी प्रोजेक्ट लेके आ रहे हैं। तो इतने दिन से कहां थे जहां उत्तर बंग की आदमी क्या कर रहे हैं, क्या खा रहे हैं, कैसे दिन उन लोग का बीत रहा है, এতদিন তো তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না। উত্তরবঙ্গে কতবার বিজেপি শীর্ষ নেতৃত্বরা গেছেন, এখানে গিয়ে সেখানে মানুষের সাথে কথা বলেছেন, কি বলবেন যদি আমি এটা জানতে চাই? আমি বলছি আপনাকে, উনি আজকে তো পশ্চিম বাংলাটা তো শাসন তো বিজেপি করছে না, পশ্চিম বাংলার শাসন করছে কে না তৃণমূল। উনি তো একটা কথা বললেন যে এখানে রাস্তাঘাটের জন্য এত কোটি টাকা প্রজেক্টের পয়সা দেওয়া হয়েছিল, সেটি এখনো কেন রাজ্য সরকার করলো না? তাহলে আমরা কেন্দ্রীয় সরকার যদি থ্রু রাজ্য সরকারের মাধ্যম দিয়ে টাকা দেয়, সেটা যদি রাজ্য সরকার যদি ইউটিলাইজ না করেন, তার জন্য তো কেন্দ্রীয় সরকার তো দায়ী নয়। উনি তো ডাইরেক্ট বলছেন এত কোটি টাকা রাস্তার জন্য দেওয়া ছিল, কেন দেওয়া হয়নি, তার কোনো প্রতিবাদ করুক তাহলে। আর আপনি যে বলেন জেতার ব্যাপারে, মমতা ব্যানার্জি কিন্তু কনফিডেন্সের সাথে একবারও বলছেন না আমি জিতবো। উনি বলছেন নন্দীগ্রাম থেকে তো আমি জিতবো, কিন্তু আমার সঙ্গে এতজন না জিতলে কি করে আমি সরকারে আসবো। কিন্তু অমিত শাহ কনফিডেন্সের সঙ্গে বললেন যে আমরা 2 তারিখে ক্ষমতায় আসছি। আমরা অমিত শাহ কেন্দ্রে আছে, আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের বহু প্রকল্পের টাকা থ্রু রাজ্য সরকার করা হয়, সেখানে যদি রাজ্য সরকার না দেন তার জন্য আমরা দায়ী নই। তার জন্য ডাবল ইঞ্জিন সরকার চাওয়া হচ্ছে যে আমাদের এখানেও সরকার হবে, আমরা উন্নয়নের অগ্রগতির দিকে এগিয়ে যাব। ধন্যবাদ। আসুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটাও একটু শুনে নিই। শুনুন। চাল দিচ্ছে আর বিজেপির 1000 টাকায় চাল ফোটাতে হবে, বল তোমাকে ফোটাবো ভালো করে, এসো ভোট দেবার আগে। कैसे चलेगा? हम बिना पैसा में चाल गेहूं देगा तो बीजेपी गैस का भाव कितना कर दिया? 1000 रुपया कर दिया, फिर भी और 1000 रुपया बढ़ा देगा। डीजल का भाव बढ़ा दिया, पेट्रोल को बढ़ा दिया, केरोसिन नहीं मिलता है, किसके लिए उसको वोट देना है? किसके लिए? बदमाश है, एक पार्टी है, कोई काम नहीं करता है, झूठा बोलता है। चुनाव का टाइम में, लास्ट इलेक्शन में दिल्ली का सरकार के लिए चुनाव का टाइम में 100 सीट जीता। देखो कुचबिहार जीता, अलीपुरद्वार जीता, जलपाईगुड़ी जीता, दार्जिलिंग जीता, साउथ दिनाजपुर जीता, उत्तर दिनाजपुर जीता, मेरे को एक भी नहीं मिला। लेकिन मैं एक भी काम छोड़ा नहीं, हम काम किया और उन्होंने काम नहीं किया, झूठा कह के वोट लेके भाग गया। क्या आप लोगों को पता नहीं है? ইলেকশনের আগে বলেছিল ওদের অর্থমন্ত্রী এসে যে 7টা বন্ধ চা বাগান খুলে দেবো, 7 चाय बागान हम खोल देंगे। खुला नहीं खुला, हमने बहुत सारे खुला है और भी खुलने जा रहा हूं। वही 7 में 5 महीने खुल दिया और वो लोग खाली वोट का बात करते हैं, कुछ नहीं देते हैं। चुनाव का टाइम में चाय के लिए हम बोर्ड बनाएगा, बल्कि क्या होगा बोर्ड बना के? तुम तो टी बोर्ड आसाम में लेके चला गया, तो चाय का बोर्ड बना के हमको क्या करेगा? हम तो इधर में चाय बोर्ड एक बना दिया दार्जिलिंग में, सिलीगुड़ी में, नॉर्थ बंगाल का। क्या है उसका? कुछ नहीं करते। कन्याश्री कौन देता है? हम देता है। रूपश्री कौन देता है? हम देता है।
चावल बिना पैसा में कौन देता है? हम देता है। खाना कौन देता है? हम देता है। साइकिल बिना पैसा में कौन देता है? हम देता है। जो 12 क्लास में पढ़ते हैं 10,000 टका करके हम 9.5 लाख स्टूडेंट को स्मार्टफोन दिया है, हर साल देगा। हर साल हम 12 क्लास को देगा और क्लास 9 को साइकिल भी देगा। अगर कोई मर भी जाता है, दुखी है, तो हम 2,000 रुपया देता है। क्या नहीं किया? सब किया। जाट थान बना दिया और मरांग गुरु को माझी थान बना दिया। अभी पुरोहित को भी हम रुपया देता है। आप जाट थान बोलो, माझी थान बोलो, आपको जो चाहिए आप दरखास्त कीजिए, आपको मिल जाएगा। हम सबको देते हैं। ये लोग करते नहीं है तो कुछ, खाली छुपा रुस्तम का माफिक झूठा झूठा बात करते हैं। আচ্ছা আপনারা বলুন তো মা বোনেরা, আমাদের সরকার, আমি শোনো না, মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বললেন, আমি যদি এই পরিপ্রেক্ষিতে নির্মল বাবুকে একটু কাউंटर করি, सब हम देता है, साइकिल हम देता है, कोई मर भी जाता है उसका पैसा भी हम देता है। ये हम जो बात कर रहा है, ये हम क्या अपना घर से लाके देता है? बीजेपी जब देता है तो बोलता है कि बीजेपी क्या अपना पैसा दे रहा है? आपके पैसा आपको दे रहा है। तो ममता बनर्जी कहां से दे रहा है पैसा, बता सकते हैं? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, সরকারি হিসাবে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো দেন তিনি, যার জন্যই তিনি বলেছেন মানে যখন বিরোধীরা দেয় তখন বলে আপনার পকেটের পয়সা লুট করে আপনাকে দিচ্ছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিচ্ছে তখন বলছেন সরকারি পয়সা দিচ্ছে। তাহলে বলুন না আমরা সরকারি ফান্ড থেকে দিচ্ছি, আমি দিচ্ছি কেন বলছেন? ভোটের সময় মানুষকে ভুল কেন বোঝাচ্ছেন? মুখ্যমন্ত্রী দিচ্ছেন মানে উনি দিচ্ছেন, মুখ্যমন্ত্রী দাওয়াই মানে মুখ্যমন্ত্রী নিজে দিচ্ছেন। গৌতম বাবু কি বলবেন? মুখ্যমন্ত্রীর প্রকল্প কেন মমতা বন্দ্যোপাধ্যায় একটি উক্তি আমাদের কাছে আছে, ভাষণ আছে, যেখানে তিনি বলছেন বিজেপি যা দিচ্ছে আপনার টাকায় লুট করে নিয়ে গিয়ে আপনাদের ফেরত দিচ্ছে, টাকা নিয়ে নিন, ভোটটা আমাদের দিন। কি বলবেন? না, আমার দুটো জিনিস, মানে যদিও মমতা ব্যানার্জির কাছ থেকে এগুলো বর্তমানে আশা করাই যায়। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে গরম জলে চোবাবেন, খুব সুন্দর একটা ভাষা প্রয়োগ করলেন। দেশের অর্থমন্ত্রী, তাকে বলেন ওদের অর্থমন্ত্রী। উনার কাছ থেকে এইগুলো এখন বর্তমানে পশ্চিমবঙ্গবাসীর কাম্য হয়ে গেছে। আর উনি আমি বলতে এটাই বোঝাচ্ছেন, পশ্চিম বাংলাটা তো এখন তৃণমূলের একটা সম্পত্তি হয়ে দাঁড়িয়েছে। তাই উনি ঠিকই বলছেন যে আমি দিচ্ছি। উনার মুখ থেকে তো কোনদিন আমরা কথাটা এলো না, আমরা কথাটা না, আমি, মানে উনি সর্বেসর্বা, পশ্চিম বাংলার শেষ কথা উনি। আর ভারতবর্ষ উনার দেশ নয়, পাকিস্তান বা বাংলাদেশ উনার দেশ। তার জন্য হচ্ছে ওদের অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে গরম জলে চোবাবো। এরপর আপনারা কি বলবেন যে এই দল যদি ক্ষমতায় আসে, বিজেপির যারা কর্মী কার্যকর্তা আছে ওনার ইঙ্গিত অনুযায়ী, অমিত শাহকে তিনি ইঙ্গিত করে বললেন হুদুল কুতকুতে নেতা, হুদুল কুতকুতে নেতা। আজকে উনার দলের সৌগত রায়, একজন অধ্যাপক মানুষ, নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলছেন দাড়ি রাখলে যদি রবীন্দ্রনাথ হওয়া যায় তাহলে রাম ছাগলের তো দাঁড়িয়ে আছে। মানে ওদের ভাষা জ্ঞান এই জায়গায় গেছে, রবীন্দ্রনাথকে রাম ছাগলের সঙ্গে তুলনা করলেন না মোদিজিকে রাম ছাগলের সঙ্গে তুলনা করলেন। দেশের প্রধানমন্ত্রী তাকে এই ভাষা বলছেন। কোথায় আমার প্রধানমন্ত্রী তো এখনো মমতা ব্যানার্জিকে দিদি ছাড়া কথা বলেন না, আমার স্বরাষ্ট্রমন্ত্রী দিদি ছাড়া কথা বলেন না। এই ভাষাগুলো থেকে মানুষ মুক্তি পেতে চাইছে, এই থ্রেট থেকে মানুষ মুক্তি পেতে চাইছে। আর উনি এত উন্নয়ন করেছেন 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে, ওই জন্য উনি ক্যান্ডিডেট দিতে দেননি, সিপিএম বিজেপির কোনো ক্যান্ডিডেট দিতে দেননি। এত উন্নয়ন করেছেন তো ভয় কিসের ছিল, মারধর করার কিসের প্রয়োজন ছিল? কিছু জবাব দিতে পারবেন? মানুষ সহ্য করতে না। না, উনি যে কথাগুলো বলছেন, আজকে টুরিস্ট হয়ে গেছেন, আজকে পরিযায়ীর মতন যেমন আসছেন, আজকে নরেন্দ্র মোদী আসছেন, অমিত শাহ আসছেন পশ্চিমবঙ্গে, আজকে উত্তরবঙ্গে সভা করলেন অমিত শাহ। ওনারা শুধু ভোটের সময়ই আসবেন, ভোটের সময় লম্বা লম্বা ভাষণ দেবেন, তারপরে আর ওনাদের খুঁজে পাওয়া যাবে না। আজকে 2014 সাল থেকে ক্ষমতায় আছে কেন্দ্রে, আজকে সেই চা বাগানগুলোর যে দুরবস্থা, সেগুলো কিন্তু ওনারা টি বোর্ড গঠন করছেন, যে কথাটা দিদি বললেন একটু আগে, টি বোর্ডটাকেও ওনারা আসামে নিয়ে চলে গেলেন পশ্চিমবঙ্গ থেকে। সেইভাবে উত্তরবঙ্গের যে চা বাগানের যে অর্থনৈতিক দিক, চা, সেটাকেই পঙ্গু করে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে। আজকে সেই জায়গায় উত্তরবঙ্গে এসে
আজকে 2-4টা লম্বা ভাষণ দিলেন, দিয়ে তারপরে আবার যখন লোকসভা 2024-এ আসবে তখন আবার এসে ভাষণ দিবেন। এই তো হচ্ছে ওনাদের অবস্থা। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী সর্বতোভাবে সবসময় মানুষের বিভিন্ন প্রকল্পগুলো নিয়ে তিনি কাজ করেন, লোকের সাহায্য করেন, পাশে থাকেন। এর জন্যই মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন এবং পুনরায় তৃতীয়বারের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করবেন পশ্চিমবাংলার মানুষ। ধন্যবাদ। আমাদের সাথে আপনাদের মতামত শেয়ার করার জন্য আমরা আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের সময় একেবারে শেষ। নির্মল সরকার এবং গৌতম মদক দুজনকেই অনেক অনেক ধন্যবাদ তাদের বহুমূল্য সময় থেকে আমাদের চ্যানেলে উপস্থিত হয়ে আমাদের দর্শকদের জন্য মতামত দেওয়ার জন্য আমরা আরেকবার তাদের কাছে কৃতজ্ঞ জানাবো। আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। যেতে যেতে আমরা দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের মতামত আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানান এবং আপনাদের কোনো সাজেশন থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আসুন শেষ করতে করতে আমরা অমিত শাহ কি বলে গেলেন একবার ফাইনালি আপনাদেরকে সেই বক্তব্যটা আপনাদেরকে শুনিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। শুনুন। कराएंगे। यहां पर एक भी सेंट्रल यूनिवर्सिटी नहीं है। हमने तय किया है कि मोदी जी के साथ मिलकर बंगाल सरकार यहां पर एक केंद्रीय विश्वविद्यालय की स्थापना करेगी। चाय बागान का, सिनकोना गार्डन, फॉरेस्ट विलेज और डीआई, ये सबके निवासियों को भूमि का पट्टा सरकार बनने के 6 माह के अंदर हम देकर उनको अपनी भूमि का मालिक बनाने का काम करेंगे। मित्रों, मुझे बताओ, ये निश्चित बेटा है, हर चौथे दिन मेरे पास आ जाता है कि अमित भाई घुसपैठ की चिंता करो, घुसपैठ की चिंता करो। आप लोग घुसपैठ से परेशान हो या नहीं हो? जोर से बोलो, परेशान हो या नहीं हो? मुझे बताओ, दीदी सीएम बनती है तो घुसपैठ रोकेगी क्या? रोकेगी क्या? घुसपैठ कौन रोक सकता है? भारतीय जनता पार्टी ही घुसपैठ रोक सकती है। इतनी सारी माताएं बहनें आई हैं, मैं आपको वादा करता हूं, इंसान तो छोड़ो, वहां से परिंदा भी घुसपैठ न कर पाए ऐसी व्यवस्था भारतीय जनता पार्टी की सरकार करेगी। उत्तर ঠিক বিধানসভা ইলেকশনের দোরগোড়ায় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিত্বরা তারা তাদের বিভিন্ন মতামতগুলো আমাদের সামনে রাখছেন এবং বিভিন্নভাবে আমাদের বোঝানোর চেষ্টা করছেন। আপনারা দেখছেন যে অমিত শাহ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির তরফ থেকে তিনি যেভাবে মানুষকে বলছেন যে এতদিন তৃণমূলের শাসন, তৃণমূলের সরকার কিভাবে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, কিভাবে আপনাদের সব কিছু থেকে বঞ্চিত করে রেখেছে, সেগুলো কিন্তু আমরা শুনছি। অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু রাজ্যে তৃতীয়বার ক্ষমতা আসার জন্য তিনিও কিন্তু তার সমস্ত শক্তিকে তিনি লাগিয়ে দিচ্ছেন এবং তিনি আশা রাখছেন 2রা মে তিনি সরকার করবেন। কিন্তু এই যে প্রতিশ্রুতি, যে প্রতিশ্রুতিগুলো ভোটের আগে আমরা সাধারণ মানুষ পেয়ে থাকি, আপনার বাড়িতে কল তৈরি হয়ে যাবে, আপনার বাড়িতে খাবার পৌঁছে যাবে, আপনার বাড়িতে জল পৌঁছে যাবে, আপনার বাড়িতে যা যা সমস্যাগুলো আছে আপনার দুয়ারে সরকার থাকবে এবং আপনার বিভিন্ন রকম যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সরকারের দায়িত্ব, সরকার আপনার কাছে এসে সেগুলো পুরো করবে। ভোটের পরে এই প্রতিশ্রুতির কতটা মান মর্যাদা রাখতে পারবে সেটা কিন্তু দেখার বিষয়। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রত্যেকটি বিষয় যেগুলো বিভিন্নভাবে উঠে আসছে মানুষের উদ্দেশ্যে তার পুনর্বিবেচনা করে আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের জানারও চেষ্টা করব। তাই আমাদের এই অনুষ্ঠান জানতে চায় দেশ আপনাদের কাছে প্রত্যেক দিন এইভাবেই আমরা আসব এবং আপনাদেরকে সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই একবার আমাদেরকে জানাবেন। আমি দীপঙ্কর, আমাদের একটাই ইচ্ছা এবং একটাই অনুরোধ আপনাদের কাছে, যদি আপনাদের মতামত আমাদেরকে জানান তাহলে হয়তো আগামী দিনে সেই মতামতগুলোকে কাজে লাগিয়ে আমরা অনুষ্ঠানকে আপনাদের মতো করে আরও বেশি কিছু জানার চেষ্টা করব। আজকের মতো সময় এখানে শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত আমাদের সাথে থাকার জন্য, আমাদের অনুষ্ঠানকে দেখার জন্য, ভালোবাসার জন্য।
সবাই খুব ভালো থাকবেন এবং প্রত্যেক দিন ঠিক রাত 10টার সময় দেখবেন জানতে চাই দেশ। নমস্কার, শুভরাত্রি।